বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠান এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমাদের এখানে ডেইলি ভিউজ সহ একাধিক অনুষ্ঠান www.dailynewsstar.com 117 রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল newsstar.tv আমাদের অনলাইন নিউজ পোর্টাল এবং NSTV ডেডিকেটেড ইমেল newsstar3@gmail.com। শুরুতেই ডেইলি ভিউজ, আজকের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইত্তেফাক থেকে আজকের অনলাইন উপস্থাপক এবং ডেইলি ভিউজের এই যে অনুষ্ঠান রিড আউট করবেন সাংবাদিক মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। NSTV স্টুডিও থেকে সবাইকে স্বাগতম, সুস্বাগতম, শুভ সন্ধ্যা। আজকে ডেইলি ভিউজ দৈনিক ইত্তেফাক। আসামি চেনে না বাদীকে, বাদী চেনে না আসামিকে। টাকা না দিলে মামলা, দিলে নাম করত। মামলায় নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হয়। IGP। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বাড়বে। তারেক রহমান। সংঘর্ষে 37 কলেজের শিক্ষার্থীরা রণক্ষেত্র, পুরানো ঢাকা। গণতন্ত্র উন্নয়নের সন্ধিক্ষণে আছে দেশ, ডক্টর দেবপ্রিয়। SDG কার্যক্রমে যুক্ত হচ্ছে ডক্টর ইউনূসের 3.0 দেবপ্রিয় বাবু এই পুরোটা পড়ুন। হ্যাঁ, দেবপ্রিয় ভট্টাচার্য। সর্বজনীন ন্যূনতম আয় বাস্তবায়নে খরচ হবে ৭৫,০০০ কোটি টাকা। CPD। ডক্টর দেবপ্রিয় ওনার বক্তব্য। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের CPD ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এই মুহূর্তে দেশ ও গণতন্ত্র উন্নয়নের সন্ধিক্ষণে অবস্থান করছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নতুন যে সরকার গঠিত হয়েছে তাদের প্রতি মানুষের আশা আকাঙ্ক্ষা বেশি। সরকার ও মানুষের এই আশার প্রতি সম্মান ও সহনশীল। এইরকম সন্ধিক্ষণে আমাদের যত ধরনের স্বপ্ন, সব ধরনের আকাঙ্ক্ষা আছে তুলে ধরতে হবে। আমরা এমন একটা সমাজ গড়ব যেখানে মানুষ উন্নয়ন ও বিকাশের নিশ্চয়তা পাবে। সেই নিশ্চয়তার অন্যতম বিষয় হলো মানুষকে সুরক্ষা দেওয়া, জীবন ধারণের ন্যূনতম উপকরণ আছে সেগুলোকে নিশ্চয়তা দেওয়া। আমাদের সংবিধানের প্রতিটি নাগরিককে সামাজিক, আর্থিক ও মানবিক নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া আছে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে ইউনিভার্সাল বেসিক ইনকামের এইটার উপরে আমি বুঝে গেছি আর কি। আমি দেবপ্রিয় ভট্টাচার্যকে এরশাদের সরকার থেকেই চিনি। তখনও স্বপ্নের বাংলাদেশ বলতো, তখন ওই গড়ে দিবেন, অন্যেরা গড়ে দিবে, উনি অবলোকন করার পরে চেয়ে চেয়ে দেখবেন। আর ওনার এখন বলছেন কি, আয় নিশ্চিত করতে ৭৫,০০০ কোটি টাকা দিতে হবে। মানে এখান থেকে ব্যয় সংকোচন এবং আয়ের ওপর থেকে যে কমিশন বাণিজ্য হয় বা টাকা লুটপাট হয়, এই টাকা লুটপাট রক্ষা কল্পে ৭৫,০০০ কোটি টাকা প্রয়োজন আয়ের থেকে, যেমন ইনকাম ট্যাক্স, অন্যান্য যেগুলো রয়্যাল রেভিনিউ। আমি যে কাজটা সেই 1991 সাল থেকে করে আসছি, দ্বৈতভাবে কাজটা কেউ করবেন না। এটা রাষ্ট্রের 18 কোটি জনগণকে, তখন জনগণ ছিল 13,50,00,000। 13.5 কোটির সময়ও দেবপ্রিয় বাবু যে কথা বলেছেন, এখন আজকের এইটাতে আমি তো অবাক হয়ে যাচ্ছি।
যদি আয় নিশ্চিত কল্পে আর কি ৭৫,০০০ কোটি টাকা লাগে, আমাদের এই দেশের পদ্মা ব্রিজ, এক্সপ্রেস ওয়ে, এরপরে হচ্ছে মেট্রো রেল, চট্টগ্রামের যেটা আন্ডারপাস, যাতে বলা হচ্ছে প্রতিদিন ২৭ লক্ষ টাকা টোল আদায় কম হচ্ছে। এখানে যেটা বলা হচ্ছে লস হচ্ছে। একটা ব্রিজ কালভার্ট এটা করা হয়েছে কমিউনিকেশনের জন্য। এই জায়গাটাই আমরা যে টাকাটা দেই আর কি, কেন দিব টাকা পারাপার হতে যেয়ে? আর এইটাকে লসই বা কেন বলা হবে? এই রকমটা আমরা না বলি। আর যেসব নাবালক ছেলে পিলে বলছে আর কি, যাদের লিখে দিচ্ছে, তাদেরও এই জায়গাটাই একটু সংযত হতে হবে। দেবপ্রিয় বাবুকে আমি বলছি, আপনি এই ৭৫,০০০ কোটি টাকা হাইপোথেটিক্যাল, আপনার হেডলাইন সর্বস্ব, ভিতরে কিচ্ছু নাই। ভিতরে আপনি খুচা দিয়েছেন এই বাচ্চা ছেলে পিলে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, ছাত্ররা, গার্জিয়ানদের, জনগণকে, এগুলো করবেন না। এই জায়গাটায় আপনার যদি বলার কিছু থাকে, আপনি হচ্ছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো। আপনি একজন একটা এদেশের পলিসি কি হবে সেই সংগঠনের ছাত্র। আপনি এখানে প্রিন্সিপালের কথাও বলছেন না, এখানে ছাত্রের কথাও শুনছেন না। এখানে আপনি আমাদের 18 কোটি জনগণকে বুকা ঠাউরাইয়ে আপনি ভয় দেখাচ্ছেন। এইটা করবেন না। আমি এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা করছি আবারও আর কি, দ্বৈত কাজ প্রশাসনিকভাবে এনজিওতে। তারপরে এই দেবপ্রিয় বাবু যে কাজ করছেন, উনি সেন্টার ফর পলিসি ডায়ালগের ফেলো। উনি এখানে বলছেন গণতন্ত্র আর কি জানো, উন্নয়নের সন্ধিক্ষণে আছে দেশ। উন্নয়নের সন্ধিক্ষণে। আমি 1987 সাল থেকে ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। 2001 থেকে এই পর্যন্ত গণতন্ত্র শিকার জন্য একাধিকবার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, গ্রেট ব্রিটেন, চাইনা, এরপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ আরো অনেক দেশ, দক্ষিণ কোরিয়া, ভারতবর্ষ তো আছেই। সেই জায়গাটাই নেপাল, শ্রীলঙ্কা, ভারত, এইবার আমেরিকার যে নির্বাচনী কথাবার্তা হয়েছে, একটিও কি গণতন্ত্রের কথা? একটিও কি প্রজাতন্ত্রের কথা? গণতন্ত্র আর প্রজাতন্ত্রই আর কি দেবপ্রিয় বাবু জানেন না। আমাদের বাংলাদেশটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জনগণের জন্য হচ্ছে গণতন্ত্রের সরকার, সরকার ব্যবস্থা। আর যারা এমপি মন্ত্রী পরোক্ষভাবে নির্বাচিত জনগণদের জন্য যে গণতন্ত্র, সেটা প্রজাতন্ত্র। তার মালিক হচ্ছেন রাষ্ট্রপতি, যিনি আমাদের মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব। আপনি তো বিষয়টা বুঝেছেন। আমি আপনার মতামত প্রত্যাশা করছি দেবপ্রিয় বাবু বা অন্য যারাই আছেন, আপনি যখন উপদেষ্টা হয়েছেন, আপনার স্বপদে হয় ইস্তফা দেন অথবা এই সময়ের জন্য কুইট করেন, তাহলে উপদেষ্টাগিরিটা করতে পারবেন। আমাদের এই 18 কোটি জনগণের পক্ষ থেকে আমাকে প্রতিদিন কয়েক ডজন ফোন হজম করতে হয় যে উপদেষ্টা হলে কি যা খুশি তা করা যায়, বিচার সালিশ করা যায়, যা খুশি তা বলা যায়, যেখানে খুশি যাওয়া যায়, যা খুশি তা বাজেট করে খরচ করা যায়, ইত্যাদি ইত্যাদি। না, এর গাইডলাইন আছে, সরকার পরিচালনার জনপ্রশাসন মন্ত্রণালয় আছে। তারপরে যে যে মন্ত্রণালয় একবার উপদেষ্টা হয়ে গেলে, সচিব হয়ে গেলে, তারা আর তার পূর্বের কাজগুলো করতে পারেন না। সরকারিভাবে সরকারি চাকরি চলাকালীন কোনো প্রেস ব্রিফ করতে পারেন না। এই যে মাননীয় প্রধান উপদেষ্টার তথ্য সচিব যিনি আর কি, শফিকুল আলম, উনি প্রতিদিন আর কি কয়েকটি করে আর কি মিটিং এ যেয়ে ওখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, বক্তা, স্পোক্সম্যান, এবং এখানটায় একটা মাননীয় রাষ্ট্রপতি সচিব, এটা তো দেখাই যায় না, শুনিও না, লেখাও দেখি না। আর প্রধান উপদেষ্টা সহ মন্ত্রীদের যারা প্রেস সচিব হন, তাদের ওই যেটাই মন্ত্রী মহোদয় বলেন, ওই শুধু কাগজের এই কোনাটা দেখা যাবে, দেখে দেখে বলতে হবে। অঙ্গভঙ্গি নাই, চেহারা নাই, কোনো কিছুই নাই। এই শফিকুল আলম সাহেব একটি কথা আমাদেরকে নিয়ে বলেছেন যে সাংবাদিকরা নিগৃহীত হচ্ছে না। আমার নিউজ স্টারের 12টি অ্যাক্রিডিটেশন কার্ড, এই জায়গাটায় এটা তো বাদ করেছেনই আর কি। এখন আপাতত কোনো সাংবাদিক নাই, যাদেরকেই দেখছেন আপনারা কাউকে চেনেন না। তার অর্থই হচ্ছে এরা সাংবাদিক না। এটা তো গেল এক। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় বরাবর যখন বললেন যার যা বলা আছে লিখিত জানান, আমি সেই 9 বা 10 তারিখে আর কি মুক্তিযোদ্ধার
মর্যাদা সেটেলমেন্ট বিষয়ক একটা পত্র দিয়েছি। এই যে সাংবাদিক ব্যক্তিগতভাবে আমাকে নিগ্রহ করা হচ্ছে, কার্ডগুলো বাতিল করা হয়েছে, আমার মর্যাদা কি? আমার সাংবাদিকদের সাথে আমার নিজের সম্পাদক প্রকাশকের অ্যাক্রিডিটেশন কার্ড ঢুকিয়ে দিয়েছে। তো এই জায়গাটাইও আমি যে এই আবেদনগুলো করছি আর কি, এগুলোরও কোনো সুরাহাটা হচ্ছে না। যার কাজটাই সে করবে, তাহলেই আর কি আমাদের এই দেশের জনগণ আমরা খুবই ভীতু সন্ত্রস্ততার মধ্যে আছি। এখানে আর কি এই যে যারা উপদেষ্টা হয়েছে, কোনো পদ নাই। এই যে মাহফুজ আলম ছেলেটা, এ বলছেন কি ওই এখন এই দেশের ভিতরে যারা অশান্তি করছে ডাইন এবং বাম রাজনৈতিক দলগুলো। ডাইন কারা বাম কারা এটা আমি জানি না, তবে আমি যেটা অনুমান করতে পারি, এই যে ইতিপূর্বেকার সরকার বা এরশাদের সময় ডাইনপন্থী বলা হইতো যাদেরকে, বিশেষ করে জামাত ইসলাম এবং ইসলামিক দলগুলোকে, বামপন্থী অর্থাৎ যারা পিওর কমিউনিস্ট পার্টি। তো এই জায়গায় এই সকল সম্প্রদায়ই তো এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একই সাথে কাজ করছে। 100টা মন্ত্রণালয় চালাচ্ছে 24 জনে আর কি। তো এই জায়গাটায় যার যে কাজটা, এই মাহফুজ আলম ছেলেটাও হচ্ছে, এটা ছিল এই প্রধান উপদেষ্টার সচিব আর কি। তো সেই জায়গাটাই যার কাজটা সেই যদি করে, সেইটাই কিন্তু সঠিক হয়। তা এখানে আমি একটু আপনার সাথে একমত। বর্তমান প্রেক্ষাপটে যারা উপদেষ্টা, প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি পার্সোনালি আমি মনে করি, আমি একজন ছোটখাটো সাংবাদিক হিসাবে, দেশের নাগরিক হিসাবে, এটা হলো যে প্রেক্ষাপট, যে টিভি বা যে চ্যানেলগুলোর মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে মানে বর্তমান সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তো আনতেই পারছে না, এক বাজার পরিস্থিতিও কোনো নিয়ন্ত্রণে নাই ওনাদের। সেক্ষেত্রে আমি মনে করি ওনাদের দুইটা দিক এটার সিদ্ধান্ত নেওয়া উচিত। জরুরি ভিত্তিতে তফসিল ঘোষণা করুক, ইলেকশনটা করুক। যারা এই বিষয়ে অভিজ্ঞ, যারা সরকার পরিচালনায় অভিজ্ঞ, দেশ তারা কিভাবে চালাবে তারা, এবং এই যে বন্ধ ঘোষিত বিশ্ববিদ্যালয়, কলেজ এবং সাংগঠনিকভাবে এই যে কতিপয় রাজনৈতিক দল এই রাজনীতি করে চলেছে, মারামারি হচ্ছে, তারপরে কলেজ টু কলেজ, এখন আবার এই কলেজ টু ইন্টার কলেজ, অর্থাৎ আগে তো সরকারি কলেজ টু সরকারি কলেজ মারামারি হতো, আর এখন মারামারিটা হচ্ছে সরকারি টু বেসরকারি। ওই যে মোল্লা কলেজ যেটা, আর এই দিকের এই যে কবি নজরুল এবং সারোয়ার্দী, এগুলো তো সরকার চেয়েছে, দেখছে বর্তমান সরকার না। এখানে ওই যে শিক্ষাটার মানটা তো একেবারে মেজরটা ভেঙে দিচ্ছে। এইটা ব্যাপারটা হচ্ছে এখান থেকে আবার এর উপরে ভর করে আর কি এই যে শফিকুল আলম সাহেব নতুন নতুন কথা বলছেন, যে কথাটা এই যে আমাদের রায়ট হয় 1942 সালে, 41-42 সালে ভারতে আর কি, তখন তো পাক ভারত। তা আর কি এখানে ওই যে হিন্দু মুসলিম দাঙ্গা বা রায়ট হয়েছিল। তো এখানে শফিকুল আলম সাহেব বলছেন, এবং উনি বক্তৃতার কায়দায় রাজনৈতিক ভাবে আর কি, যে দেশের রায়ট যদি হয় ফ্যাসিবাদ সরকারের থেকে আমরা আর কি খুব সফট ওয়েতে রায়ট কথাটা সে 4 বার বলছে। এই মাহফুজ আলম সাহেবই কিন্তু জাতিসংঘে যেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়কে 87 বার স্যার বলেছেন, স্যার। আর এখন আরেকটা অভিনব যোগ হয়েছে আর কি, মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং মানে হলো, এটা আমাদের আমেরিকা ভিসা যখন দেয় তখন বলে আর কি যে উইং বা উইন্ডো। আপনি এই যে সাব এশিয়ান উইন্ডো অথবা বাংলাদেশ উইন্ডোতে যান, আমেরিকান যারা ইমিগ্রেশন কার্ডধারী উইন্ডোতে যান অথবা সিটিজেনশিপ উইন্ডোতে যান বা উইং এ যান। তো এখানটায় এমন কি হয়েছে আর কি, যে মাননীয় ইতিপূর্বেকার দেশ স্বাধীনের পর হতে অদ্যাবধি আর কি আমরা প্রধানমন্ত্রী এবং মাননীয় রাষ্ট্রপতির দপ্তরে আমাদের এই যে একজন করে ওই প্রেস সচিব থাকেন, আর রাষ্ট্রপতির একটা বিশেষ একটা উইং থাকে, সেইটা হলো সামরিক সচিব, যারা রাষ্ট্রপতি মহোদয়কে প্রোটোকল দেন। তো এই জায়গাটাই আর কি, এখান থেকে আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের এই যে আমি 38 বছরের সাংবাদিক, চলমান আমার এখন এই জাতীয় এবং আঞ্চলিক 6টি পত্রিকা, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21 সাংবাদিক সংগঠন,
জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, সম্মিলিত সাংবাদিক জোট। এখানটায় আর কি আমার ওই সেই একই উপস্থাপনা, যার কাজটা সেই করুন। আমরা জনগণ, সাধারণ জনগণ, আমরা এখানে 18 কোটির 1-1-2 জন, এইটা আমাদেরকে ভীতু সন্ত্রস্ত করেন না, আমাদেরকে ভয় দেখিয়েন না, আশার বাণী শুনিয়েন না। আলু 30 টাকায় কিনতে চাই, মিল রেট 27 টাকা, পাইকারি দোকানে 30 টাকা। তখনই সম্ভব হবে যখন আর কি যে ট্রেড লাইসেন্স নিশ্চিত করা হবে, টিসিবির রেটটা নিশ্চিত করা হবে, এবং আর কি খরিদ্দার আমরা যারা কিনে খাই আমাদের দায়িত্বটা পালন করব। বাজারে যখন অত্যাধিক দাম হবে তখন আর কি বলতে হবে টিসিবির রেট দেখান, ট্রেড লাইসেন্স দেখান। তারপরে একটু কষ্ট হলেও 1-2-3 দিন আর কি ওই বাজারের যারা কমিটি আছে তাদের নিয়ে মিটিং সিটিং করতে হবে, তাদের বলতে হবে ভাইরে কষ্ট দিও না আমাদের এই দেশটা ছাত্র জনতার সরকার অনেক কষ্টে আর কি পূর্বের সব নিয়ম কানুন ভেঙে দিয়ে নতুন করে সবকিছু করতে চাচ্ছে। কিন্তু আজকে দেখলাম আলী রিয়াজ সাহেবের সংবিধানের 152টি ধারা, সেখানে 62টিতে উনি সংশোধনী দিয়েছেন। সংশোধনী দিয়ে হাইপোথেটিক্যাল, আগের থেকেও খারাপ অবস্থা, এইটা কমিটিকে দেবে, কমিটি দেখে জানাবে। তার মানে এটা এর কোনো ওই সেই আমার এখানে একবার বিদ্যুতের লাইন কাটতে আসছে, 2.5 লক্ষ টাকা বিল বাকি, আমার তো 1 টাকাও নাই। তো ম্যাজিস্ট্রেট বলছে আপনি টাকাটা কবে দিবেন? তো আমি ইংরেজিতে লিখলাম যে এটা সম্ভবত খুব তাড়াতাড়ি দিয়ে দিব। তখন ম্যাজিস্ট্রেট বললেন এটা কি কিয়ামতের আগে? তো এই যে সংবিধান সংশোধন বা অন্যান্য কমিটি, তাদের এইটা কমিটি করেই দেওয়া হয়েছে, ওনারা আবার কার কাছে পাঠাইবে? ওনারা তো তাদের নিশ্চিত মতামত দিয়ে কারেকশন দিয়েই এটা প্রধান বিচারপতি বরাবর পাঠিয়ে দিবেন। সংবিধানের এই সংশোধনী কমিটির ওপরে আবার যে কমিশন, এই জায়গাটাই তো সংবিধানের, এটা যাবে না, এটা চলে যাবে সরাসরি পার্লামেন্টে। পার্লামেন্ট এখন নাই, এখন যাবে এই প্রধান বিচারপতির কাছে, যিনি আর কি এই যে সংবিধান সংশোধনের মতামতটা দিয়েছেন, রাষ্ট্রপতির পদটা টিকিয়ে রেখেছেন। এই যে ভুলভাল কাজগুলো হচ্ছে, আমি কিন্তু সুপ্রিম কোর্টের একজন রেভিনিউ লয়ার 1988 সাল থেকে। এইটা আবার পরিস্থিতি আপনারা না বললে কিন্তু বিপদে আপনিও আছেন, আমিও আছি। কারণ এই দেশে যাদের ডিগ্রি নাই কথাটা তো তারাই বলবে। দেবপ্রিয় বাবুর কোনো এইরকম সিগনিফিকেন্ট সরকারি বেসরকারি আন্তর্জাতিক স্বীকৃতি 1986 সাল থেকে অদ্যাবধি কোনো কালে কখনো কোথাও ছিল না, আজও নাই। উনি বলছেন গণতন্ত্রের কথা। এই দেশে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে 265 দিনের রণাঙ্গনের খুব লজ্জা লাগে আর কি, যখন একটা কেরানি বলছেন গণতন্ত্রের কথা। আর আমাদের এই দেশের যারা গণতন্ত্র প্রিয় সাধারণ জনগণ, অসাধারণ জনগণ, বুদ্ধিজীবী যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ান বিশ্ববিদ্যালয়ে কলেজে, তারা ওই জায়গাটাই চুপচাপ আছেন। এইটাই হলো আমাদের এই ভয়ের জায়গা, কষ্টের জায়গা না। কিন্তু এই কথার উপরেই তো বাবা দেবপ্রিয় বলছেন গণতন্ত্রের কথা। কিন্তু দেবপ্রিয় বাবু হচ্ছেন একজন একটা এনজিও ভিত্তিক বিদেশি দালাল এনজিওর উনি একজন ছাত্র। অন্য খবরে যান। চলমান প্রকল্পগুলো দুর্নীতি মুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে। একনেকে 6,000 কোটি টাকার 5 প্রকল্প অনুমোদিত। এটা প্রধান উপদেষ্টা, এটা মাননীয় প্রধান উপদেষ্টা এই যে এই ঠিকঠাক না করে নিয়ে একনেকের এই যে অনুমোদন দিলেন, আমরা এখন এখানে কি করে বুঝবো এটা কি এই নতুন সরকারের না পূর্বের সরকারের? এর ভিতরেও যে কমিশন বাণিজ্য হয়নি, ফাঁক ফোকড় হয়নি, লবিস্ট নাই, বুঝার কি কায়দা আছে? না, এটা তো বুঝার কোনো ওয়ে নাই। এটা উন্মুক্ত করুক প্রধান। না, এইটা 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 এখন যেগুলো হবে না, পরবর্তী যে বাজেটটা আসতেছে এই জুলাই টু জুন, এই সব জিনিসগুলো আর কি এখন একটা কাজের অনুমোদন দিতে পারে, কিন্তু এইরকম ভালোভাবে ওখানে একটা অপশন থাকবে। এখানে আরেকটা বিষয় আমি একটু শেয়ার করি আপনার সাথে, যে এটা বাজেট যখন পরবর্তীতে যখন প্রতি বছর একটা বাজেট হয়, এটা দেশের জন্য প্রত্যেক দেশে এটা বাজেট চলমান থাকে। আমাদের এই দেশে 71, 72, 73 থেকে 23-24 পর্যন্ত নেট বাজেট হয়েছে 63 লক্ষ কোটি টাকা। জি, আমি যেটা একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম, কোনো গণতান্ত্রিক কোনো সরকার ছাড়া কোনো দেখা যাচ্ছে যারা আছে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কি বাজেট প্রণয়ন করতে পারবে? না, ওই সেশন এসে গেলেই মানে যখনই
জুনটা আসবে, হ্যাঁ বাজেট দিতে পারবে। সরকার তো সরকারই, সে অন্তর্বর্তী হোক, তত্ত্বাবধায়ক হোক, চলমান হোক বা ফ্যাসিজম হোক, সরকার চলমান অবস্থায় শিডিউল বাজেট দিতে পারবে। তার মানে জুন মাসে এই মধ্যবর্তী এই জায়গায় কোনো পূর্বের বাজেটের কোনো কাজ একনেক হোক বা স্থানীয় সরকার হোক বা যেটাই হোক আর কি, তাকে তো বলতে হবে আর কি চলমান কাজের পূর্বের নিয়ম নীতি অনুযায়ী আর কি এখানকার এখন যারা আমরা তো প্রত্যেক বছরই দেখি, প্রত্যেক বছর যখন বাজেট প্রণয়ন হয়, ঘোষিত হয়, তখন কিন্তু একনেকের ইস্যুটা আসে যে একনেকে এত হাজার কোটি টাকা বাজেট। তো এখন তো সেই যে জুন জুলাই রয়ে গেছে অনেক দূরে, এর আগেই তো অনুমোদন। এখন যারা উপদেষ্টা আছেন ইনাদের মাধ্যম দিয়েই যদি মতামতের ভিত্তিতে দেওয়া হয়, এই কাজটি প্রধান উপদেষ্টার কিনা আমি জানি না, তখন যখন এইগুলো পাশ হয়, রহিত হয়, বন্ধ হয়, বাতিল হয়, যেমন ওই যে পদ্মা ব্রিজের যখন বাতিল হয়ে গেল আর কি, ওই মিটিং এই প্রধান মন্ত্রী থাকেন, আর বাকিরা থাকেন আর কি মন্ত্রী পরিষদ। এখানে তো এই যে একনেকের বাজেটে এই যতগুলো মন্ত্রণালয় সকলেরই সংশ্লিষ্টতা থাকে কম বেশি, এই জন্যই আর কি এটা এখনই করতে পারবে কাজ, কোনো কাজ থেমে থাকবে না। কিন্তু এই এর যে ব্যয়ভার বা এখানে যে অনিয়ম হয়নি এইটা কিন্তু নিশ্চিত করতে পারবে বা নিশ্চিত করে এর উপর হাইপোথেটিক্যাল একটা প্লাস মাইনাস করেও কিন্তু কাজটা দিতে পারবে না। তাহলে কি হবে, আর আমাদের এখন তো নভেম্বর ডিসেম্বর 5 মাস পরেই আর কি, বা এই সরকার এই তোমার পরবর্তী যখন 25 সাল আসছে, 25 সালে জানুয়ারিতেও বাজেট দিতে পারে। বাজেটটা হবে জানুয়ারিতে, কিন্তু ডিউরেশন জুলাই টু জুন, 2025-এর জুলাই থেকে 2026-এর জুন, কিন্তু বাজেটটা দিবে 1 জানুয়ারি। সেক্ষেত্রে কিন্তু এই সরকারের জন্যও না হবে অবৈধ, না হবে কি বলে এই যে কথার জন্ম নিবে না। আর এইভাবে করতেই থাকলে এটা কিন্তু কথার জন্ম হবে, এইটাই। আচ্ছা, গুমেরও বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এইটা দেখেন সাংবাদিক সাহেব, আমি একটা কথা বলি, এই অপরাধ ট্রাইব্যুনালটাই তৈরি হয়েছিল একমাত্র আর কি যুদ্ধ অপরাধ যারা করেছে তাদের বিচারের জন্য। তো এইটা যখনই আর কি অপরাধ ট্রাইব্যুনাল করা হয়েছে, তখন এটা একটা পেনাল কোড বা ফৌজদারি কোড বা দেওয়ানি কোড। সুযোগ দিতেন, আমি এটা জানতে চাচ্ছি এ বিষয়ে, আমার অভিজ্ঞতা কম এ বিষয়ে। আপনার যেহেতু আপনি অ্যাপিলেট ডিভিশনের একজন লয়ার, সেই হিসাবে অভিজ্ঞতার আলোকে আইন এখানে সংসদের বা আপনার সংবিধানেও এখানে বিষয় আছে, সেই হিসাবে আমি একটু জানতে চাচ্ছি যে আইনের সংশোধনী অধ্যাদেশ জারি, বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছেন এখানে যে এখানে বলছে গুমেরও বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আমি যেটা জানতে চাচ্ছি আপনার কাছে একজন আইনজীবী হিসাবে, আপনি একজন আইনজীবী, সেই হিসাবে আমি একটু জানতে চাচ্ছি যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার, গুমেরও বিচার করতে চাচ্ছে, এটা কি সংসদীয় বা গণতান্ত্রিক সরকারের মাধ্যমে যে একটা অধ্যাদেশ জারি হয় বা পাশ হয়, এটা কি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এর আগেও যেটা বললাম আমি যে নাকি পাশ করলো, এটা কি আমি আপনার প্রশ্ন বুঝে গেছি। এই যে আমরা এখন প্রোগ্রাম করছি আমাদের ডেইলি ভিউজ www.dailynewsstar.com, আমরা এখন কি করছি এই ডেইলি ভিউজ, অর্থাৎ যে সংবাদটা আজকে ইত্তেফাক পত্রিকায়, নিউজ স্টার পত্রিকায় প্রকাশিত হয়েছে, সেইটার ওপরেই আমরা 2-4টে কথা বলছি। এইটা হলো আমরা সংবাদের রিভিউ করছি। ওখানে কি বলছে অপরাধ ট্রাইব্যুনাল, এইটা ওই অপরাধ ট্রাইব্যুনাল যখনই আর কি বঙ্গবন্ধু 425 জন কুখ্যাত রাজাকার বাদে দালাল আখ্যা দিয়ে যাদেরকে ধরে নেওয়া হয়, যার ভিতরে গোলাম আজম ছিলেন, তো এই বাদে সব রাজাকারদেরকে কিন্তু ওই যে মাফ করে দেয়, সেই প্রায় 1.25 লক্ষ রাজাকার। ওই রকমই রাজাকার বেনাপোল অঞ্চলে তো আমার বাড়ি, তো ওই রাজাকাররা জেল থেকে বের হয়েছে দেখতে গিয়েছিলাম, আমার এক ভাগ্নে ইসমাইল রাজাকার, তো ও তো দেখলাম কি রাজাকার, ও তো মানুষ আমার ভাগ্নে, ঠিক আছে। তো এইটা কখন হয়েছে, ও রাজাকারের চাকরি দিছিল পাকিস্তানের এই পুলিশ প্রশাসন থেকে, বেতন দিত 70 টাকা, ও কিন্তু নিশ্চিত রাজাকার। অপরাধ ট্রাইব্যুনাল
অর্থাৎ যারা অপরাধী সাব্যস্ত হয়ে শুধু রায় না, তালিকা হয়েছে, নির্ধারিত হয়েছে, জনগণ বলছে, সাক্ষী আছে, বিচারের পরে তার ফাঁসি, যাবজ্জীবন বা ছেড়ে দেওয়া হয়েছে, রায় হয়ে গেছে, এইটাকেই কিন্তু বলা হচ্ছে অপরাধ। আর এখন যাদের নামে মামলা হয়েছে, যাদের ধরা হয়েছে, অনেক মামলা তো বাদ হয়ে যাচ্ছে, অনেক জামিন পাচ্ছে, অনেকে বলছে যে আসামিদেরই চেনে না বাদী, আর অধিকাংশ মামলায় কোনো সাক্ষী নাই। তো এইটা যেহেতু এটা এর ভিতরে জড়াইছে, ওই অপরাধ ট্রাইব্যুনাল যেটা করছে আর কি, এইটাই আর কি। আর ওই যে যখনই নতুন করে কোনো অপরাধ ট্রাইব্যুনাল হয়, সেই ক্রাইটেরিয়ার প্রসিকিউটর থাকতে হয়। তো এই যে যিনি এখন চিফ প্রসিকিউটর, এই যে কি নাম জানো এর, ওই এখন যে অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর, ইনি কিন্তু জামাত ইসলামের প্রসিকিউটর ছিল, জামাত ইসলামের আসামিদের যাদের ফাঁসি হয়েছে। এখন আবার এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার সরকার 2024-এর যে ট্রাইব্যুনাল করেছে, এখানকার চিফ প্রসিকিউটর মানে প্রধান আইন কৌশলী আর কি রাষ্ট্রের পক্ষে। তো এই জায়গাটাই দেখা যাচ্ছে, আগে তো অপরাধ প্রমাণ করতে হবে, তারপরে ওই সেই পূর্বের আদালত এখানে আবার সংশোধন করছে একটা আপনার ওই যেরকম কি বলে আইন নির্দিষ্ট সিগনিফিকেন্টলি, এই জায়গাটায় আমার যেটা মনে হয় তাই না, আইনে আমি যেটা পড়েছি, প্রমাণের দায়িত্ব বাদীর। তো এই যে যারা অপরাধ সংশোধন করে অপরাধ ট্রাইব্যুনালে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনিদের বিচার নিয়ে গেছে, আদৌ এইটা আদালত হবে কিনা এই প্রমাণটাও কিন্তু করতে হবে যারা এই সংশোধনী আনছে। এই জায়গাটায় আমার আর বেশি বলার কিছু নাই, কারণ আইনি কারবার হয়ে গেলে তার উপরে আমি কথা বলি না। আজকের আপনার আর সময় একটু একটা পয়েন্টের বিষয়ে যদি একটু আলোকপাত করেন। সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে, সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে। হ্যাঁ, এটা আমাদের নোয়াব বলছে, নোয়াব, এটা সঠিক কথাই। কারণ এখন দেশের সংবাদপত্র তো নাই, এই যে গণমাধ্যম যেগুলো টেলিভিশন মিডিয়া যাদের মালিকানায় ছিল, বলছে সকলেই তাদের ওই টেলিভিশন চ্যানেলগুলোর মালিক ছিল পূর্বের লোকজন, ওই শাহ আলম গ্রুপ, এস আলম গ্রুপ, অমুক গ্রুপ, সমুক গ্রুপ, এগুলো সব দখল করে নিয়েছিল, তারা ফিরাইয়ে নিয়েছে। আমার জানা মতে আমাদের সংবাদপত্রটি ছিল এই যে মুসাদ্দেক আলী ফালু সাহেবের ভাই হাসমত আলী সাহেবের, কিন্তু এখানটাই ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন মাহমুদুর রহমান সাহেব। এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরে মাহমুদুর রহমান সাহেব বিদেশ থেকে দেশে এসেই আর কি ডিসি সাহেবকে ফোর্স ক্রিয়েট করে এই সংবাদপত্র, আমাদের সংবাদপত্র সম্পাদক প্রকাশক বনে গেছে। এই কথাটাই নোয়াব বলেছেন। আর আমার এই নিউজ স্টার আওয়ামী লীগের আমলেই তো 3 বার আশ্রয়ছে, আমি হাইকোর্ট থেকে আর কি কোন রকমে বেঁচে আছি। এই সরকার বৈষম্য বিরোধী এই যে ছাত্র আন্দোলনের সরকার, এই যে মাহফুজ আলম, এই শফিকুল আলম, এরা মিলে ঝিলে আর কি ওই যে 259টি অ্যাক্রিডিটেশন কার্ড বাদ করেছে, তার ভিতরে আমার নিউজ স্টারের 12টি। আমার এখানে কথা নাই, সাংবাদিকদের কাতারে সম্পাদক প্রকাশককে ফেলে দিয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর আমার উপস্থাপনা, একজন সম্পাদক প্রকাশকের এই যে 4th স্টেটের মর্যাদা কি, আমি এখানে উপস্থাপন করলাম, কাউকে প্রশ্ন করি না, জবাবের প্রত্যাশা করি না। হজ উমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আজকের প্রোগ্রাম এখানেই আমার মতো আমি শেষ করছি। আপনি আজকের মতো আলোচনা পর্যালোচনা শেষ। আসসালামু আলাইকুম।